গাছ লাগিয়ে বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে, প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় আজ দেশে 2 লাখ বৃক্ষরোপণ। চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নিয়ে বাসায় ফিরতে চান অভিভাবকরা। বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। 24 জুলাইয়ে হাসপাতাল থেকে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য যাচাই চলছে, জানালেন চিফ প্রসিকিউটর। 1400 শহীদের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। পানি নামতে চট্টগ্রামে স্পষ্ট বন্যার ক্ষতিগ্রস্ত 40,000 ঘরবাড়ি। বান্দরবানে বিপর্যস্ত কৃষি খাত, ঘরে ফিরে নতুন সংগ্রামে বানভাসীরা। কষ্ট করে করেছি, সবগুলো ফুসে গেছে। টাকা নেই, পয়সা নেই, ঘর বাড়ি সব চলে গেছে। ঘরটা না বাঁধলে এই ছোট ছোট বাচ্চা নিয়ে অসময় নিয়ে আমরা ঘুরতে যাইতাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, উপকূলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে নষ্টের পথে প্রায় 350 কোটি টাকার শিল্প লবণ। আমদানি নীতি আদেশে অস্পষ্টতাকে দুষছেন ব্যবসায়ীরা। বোর্ডে মাল আসলো, তখনই বললো এটা লবণ, এটা মাল সাধ্য দেবে না। গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, তাহলে আমাদের মালটা আটকাবে কেন? স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবেশের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় আজ সারা দেশে 2 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন স্টল পরিদর্শন সহ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে আরও বলেন, আনন্দের সাথে শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষাটা, সকল সময় আমি বলেছি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই 3টা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রাম অঞ্চলে প্রাণহানি হয়েছে প্রায় অর্ধশত, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40,000। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন সংগ্রামে নামতে হচ্ছে বানভাসী মানুষকে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। ত্রাণ ও পুনর্বাসনে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং তার পাশাপাশি জানাবেন সুপেয় পানির সংকট মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মূলত পানি নেমে যাওয়ার পর নতুন করে আসলে এক ধরনের বাঁচার লড়াই শুরু হয়েছে, কারণ যারা আশ্রয়কেন্দ্র থেকে ফেরত আসছেন বানভাসী মানুষ, তারা এসে দেখছেন যে তাদের যে সর্বশেষ আশ্রয়টুকু ছিল, বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ যাদের টিনের ঘর কিংবা বেড়ার ঘর কিংবা মাটির ঘর, এগুলো আমরা সকাল থেকে দেখেছি বিধ্বস্ত হয়েছে, অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, অর্থাৎ তাদের শেষ সম্বলটুকু তারা হারিয়েছেন। এবং একই সাথে তাদের যে ফসল তারা জমা করেছিলেন সারা বছরের জন্য, কিংবা যে আসবাবপত্রগুলো সারা জীবন ধরে তারা জমিয়েছিলেন, সবগুলোই আসলে নষ্ট হয়ে গিয়েছে এবং বলা যায় যে নতুন করে আবার তাদেরকে জীবন শুরু করতে হবে। আমরা শুধু বসতবাড়ির ক্ষতি নয়, বিস্তীর্ণ যে ফসলি জমি, এখানকার পুরো প্রায় 16,000 হেক্টর ফসলি জমি প্রশাসনের হিসাবে নষ্ট হয়েছে এই চট্টগ্রামের 15 উপজেলায়। 1,22,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন পর্যন্ত। পাশাপাশি মাছের ঘের, অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা, পোলট্রি খামার যাদের ছিল, গ্রামে ছোট ছোট ব্যবসাপাতি যারা করতেন, দোকান করে আয় উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন, পরিবার চালাতেন, কেউ বা অটোরিকশা চালাতেন, সব কিছুই আসলে একসাথে নষ্ট হয়েছে। এখন যেটি ত্রাণ সহায়তা আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে, আজও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তিনি বাঁশখালী এসেছেন, তিনি সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র আসলে দেখছেন এবং যেটি সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না ত্রাণ বিতরণে, এবং কোনো ধরনের অনিয়ম কিংবা স্বজনপ্রীতি যদি হয় সেটি বরদাস্ত করা হবে না, সাথে সাথেই তিনি তারা বা সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি আমরা ত্রাণ এবং দুর্যোগ থেকে শুরু করে মানবিক সংগঠনগুলো, যারা সচ্ছল ব্যক্তি আছেন চট্টগ্রামের বাইরে থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, যদিও কিছুটা সমন্বয়হীনতা আছে, কে কোথায় ত্রাণ দিবেন সেটি না জানায় আসলে অনেক জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে, কেউ না পাওয়ার অভিযোগ করছেন। তবে একটি বিষয় আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে এখানে নতুন করে এনজিও থেকে যেই মানুষরা, নিম্ন অসহায় মানুষরা যারা কিস্তি নিয়েছিলেন, সেই কিস্তির এক ধরনের চাপ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কিস্তি পরিশোধ না করলে তাদেরকে দ্বিগুণ হারে জরিমানা দিতে হবে। তারা এ থেকে মুক্তি চান। পাশাপাশি তারা এটি বলছেন যে এই ত্রাণ সহায়তার পাশাপাশি আগামী দিনে তাদের রসদ, তাদের বেঁচে থাকার জন্য দ্রুততম সময় তাদের ঘরবাড়িটি ঠিক করা, পাশাপাশি যারা কৃষক রয়েছেন, মাছের ঘের করেছেন, তাদের সহায়তা করা এই মুহূর্তে জরুরি। চট্টগ্রামের বাঁশখালী থেকে সহকর্মী হোসেন জিয়াদ জানাচ্ছিলেন বানভাসী মানুষের দুর্ভোগের কথা। এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানে কৃষি খাতে হয়েছে ব্যাপক ক্ষতি। পানির নিচে কয়েকদিন তলিয়ে থাকায় আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং বিভিন্ন পাহাড়ি ফলের বাগান সহ প্রায় 25 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 2,000 কৃষক। বান্দরবান থেকে রিজভি রাহাতের প্রতিবেদন। ভোরের আলো ফুটলেও বান্দরবানের অনেক কৃষকের ঘরে ফিরছে না আশার আলো। কয়েকদিন আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন শুধু কাদা, পচে যাওয়া চারা আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে ডুবে আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি ফলের বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শসা, তিতা করলা খেতি, শসা খেতি নষ্ট হয়েছে, এক সপ্তাহ ধরে পানি নিচে ডুবে আছে। 550 চারা রোপণ করছি, মনে হয় অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি বাঁচানোর। একটি মৌসুমের প্রায় পুরো বিনিয়োগ হারিয়ে দিশেহারা কৃষকরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে নতুন সংকট। কিভাবে আবার শুরু করবেন চাষাবাদ, সেই চিন্তায় দিন কাটছে তাদের। কৃষকদের অভিযোগ, প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। ফলে দুর্যোগের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আগেই অনেক কৃষক আরও গভীর ঋণের বোঝা কাঁধে তুলে নিতে বাধ্য হন। জ্বর টানা বন্যার আর তো কিছু নাই, সব ব্যবসা হয়ে গিয়ে গই। খরচা গেছে 1 লক্ষ টাকার উপরে, আমি বিক্রি করলে পেতাম এখন 2,00,000 টাকা, এখন টাকাও পেলাম না। আরাং গ্যাস ফার্স্ট এখন অনেক দাম, এই নুডা তেয়াইন তুলি নুভাজু মুড়ি দিও। এখন সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করো, এটা আমাদের আশা। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে জেলার 7টি উপজেলায় তালিকা তৈরির কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় 2,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অনেক এলাকায় এখনও পুরোপুরি পানি না নামায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। 2,000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে এবং এটা প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে
এটা আমরা দেখবো, এটা হয়তো বাড়তেও পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু বীজ বা সার বিতরণ নয়, ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে হবে। তাহলেই বন্যার ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এখন বান্দরবান। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন বৃষ্টির পরিমাণ বেড়েছে কিনা, বঙ্গোপসাগরে মাছ ধরার সকল ট্রলার নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে কিনা? উজ্জ্বল, আসলে কিন্তু এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সকাল থেকে পূবের যে বাতাস, সেই পূবালি বাতাসের সমুদ্র এবং নদ নদীর পানি ফুসে উঠেছে। একই সঙ্গে বাতাস এখন কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো এখন এই অমাবস্যা এবং এই যে লঘুচাপ বঙ্গোপসাগরের সৃষ্ট আবারও লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠার কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছেন। এবং আমরা এখানে মহিপুর আলিপুর মৎস্যবন্দরে খোঁজ নিয়ে জেনেছি যে ইতিমধ্যেই শত শত ট্রলার মৎস্যবন্দর আলিপুর মহিপুর যে শিববাড়িয়া নদ রয়েছে সেই নদে তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। এবং বাতাসের তীব্রতা যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু বাতাসের তীব্রতা আমরা দেখছি বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি আন্ধারমানিক নদের তীরে। আপনি দেখতে পাচ্ছেন এই নদের কিন্তু এখন ভাটা চলছে। এই ভাটা চলমান অবস্থায়ও অস্বাভাবিক পানি আমরা দেখতে পাচ্ছি এবং ঢেউয়ের একটা আধিক্যতা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত ভাটার সময় নদ নদীতে ঢেউয়ের আধিক্যতা থাকে না, কিন্তু আজকে আমরা সেই ঢেউয়ের প্রভাবটা দেখতে পাচ্ছি। এবং এতে করে এখানকার যে ক্ষুদ্র জেলে রয়েছে তারা কিন্তু মাছ শিকার করতে পারছেন না, ব্যাহত হচ্ছে মাছ শিকারে। এবং একই সঙ্গে এই বৈরী আবহাওয়া গত 10 দিন টানা বৈরী আবহাওয়ার কারণে শ্রমজীবী যে মানুষ রয়েছে তারা কিন্তু শ্রম বিক্রি করতে পারেনি, বেকার সময় কাটিয়েছেন। আবার একদিন পরে আবার নতুন করে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবার কিন্তু এই বৈরী আবহাওয়ার প্রভাব বিস্তার করতে শুরু করেছে উপকূলে। আর এই বৈরী আবহাওয়ার কারণেই যে উপকূলীয় অঞ্চলে যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেকার হয়ে পড়ার শঙ্কা কথাই আমাদেরকে জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই বৈরী লঘুচাপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলেছে। এবং একই সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে সকল নৌযানকে চলাচলের জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আমরা এখানকার যে কৃষি অধিদপ্তরের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিগত যে দুর্যোগপূর্ণ আবহাওয়াকালীন তারা মাঠের যে কৃষক রয়েছেন, ভুক্তভোগী যে সকল কৃষক তাদেরকে পরামর্শ দিয়েছেন যে এই বৈরী আবহাওয়ার মাঝেও কিভাবে যে আমন বীজতলা রক্ষা করা যায় এবং সবজি রক্ষা করা যায় সে বিষয়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে এখন সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ। চট্টগ্রাম ছাড়া আজ সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ভালো থাকায় নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিত হন পরীক্ষার্থীরা। এদিকে পরীক্ষার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিন কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি বেশি ছিল। বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা থাকলেও শিক্ষার্থীদের নিয়ে বাসায় ফিরতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন মেহেরি নানি। স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দাবিতে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীরা। এদিন রাতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ ঘোষণা করে আন্দোলনের সমাপ্তি টানে পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে বুধবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় ও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ঘোষিত লং মার্চ কর্মসূচিকে ঘিরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। একদিকে রাজপথের অস্থিরতা, অন্যদিকে সন্তানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই দুয়ে মিলে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে বিরাজ করে টানটান উত্তেজনা আর অভিভাবকদের উদ্বেগ।
সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে গিয়ে দেখা যায় অন্য দিনের থেকে অভিভাবকদের উপস্থিতি অনেকটাই বেশি। পরীক্ষা শেষে লং মার্চ কর্মসূচি থাকায় সন্তানের যেন কোনো নিরাপত্তা ঝুঁকি না হয় সে উদ্দেশ্যেই আজ এসেছেন অনেক অভিভাবক। টেনশন আছে, কিন্তু পরীক্ষার পর আমার মেয়েরা আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আসছি। এখন এটা আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক। এটা ছাত্ররা লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। যদিও বেশিরভাগ অভিভাবকই এবারের প্রশ্নপত্র এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষামন্ত্রীর প্রয়োজন ছিল আগে বাচ্চাদের পড়াশোনা ঠিক হচ্ছে কিনা সেটা কলেজ কিংবা স্কুলে দেখা। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান এদিন পরীক্ষার প্রশ্ন অনেকটা মানসম্পন্ন হয়েছে। বেশিরভাগ পরীক্ষার্থীকেই শিক্ষামন্ত্রীর উপর ক্ষোভ ছাড়তে দেখা যায়, তবে পরীক্ষা শেষে কাউকে আন্দোলনে যোগ দিতে দেখা যায়নি। আজ চট্টগ্রাম বোর্ড বাদে 10 বোর্ডে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের 5 বিষয়ের পরীক্ষা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। জাহিদ হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 24 জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলন রূপ নেয় আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে। টানা 36 দিনের লড়াইয়ে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলের অবসান ঘটে 5 আগস্টে। ছাত্র জনতার আন্দোলন দমনে বল প্রয়োগ করে আওয়ামী লীগ সরকার। এতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটে। জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন বলছে 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বেশি হবে, যদিও অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা 850-র কাছাকাছি। জাতিসংঘের প্রতিবেদনের সংখ্যা ধরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, আওয়ামী লীগের নেতা, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ, র্যাব ও বিজিবির একটি অংশের বিচার শুরু করা হয়, যার মধ্যে শেখ হাসিনা সহ কয়েকজনের ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। আরও মামলা বিচারাধীন রয়েছে। বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন করতে আসেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। এ সময় সঙ্গে ছিলেন কয়েকজন নিহতের পরিবার। গণকবর পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 1400 নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে মনে করেন তিনি। হত্যার সঙ্গে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরও বিচার আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। রায়ের বাজার ছাড়াও জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গণকবরের সন্ধান পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জাহিদ হাসান, এখন, ঢাকা। সিটি কর্পোরেশনের এলাকার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়, এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে একথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন, নগরায়ণ বৃদ্ধির পাশাপাশি বর্জ্যও বাড়ছে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সবাইকে আহ্বান জানান মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে সরকার। সেই লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা নদীকে ঠিক করার চেষ্টা করছে সরকার। সুদূর অতীত থেকে এখানে আপনারা যখন কিছুক্ষণ আগে বলছিলেন আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে,
আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা, ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। হাম থেকে সুস্থ হবার কয়েক মাস পরেও ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছেন অনেক শিশু। এখন সম্পূর্ণ সুস্থ হলেও কয়েক বছর পরেও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হাম ও ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় সংশয়ে পড়েছেন অভিভাবকরা। তবে এই সময়ে জ্বর, সর্দি বা ডায়রিয়ার যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 9 বছরের আহসান, 11 বছরের আমান হামে আক্রান্ত দুই ভাই লক্ষ্মীপুর থেকে এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তীব্র জ্বরের সঙ্গে ডায়রিয়া নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে এসেছেন এখানে। প্রতিদিনই প্রায় 200 রোগী আসছেন হাসপাতালটিতে। ঢাকা নিয়ে আসছি আর কি শিশু হাসপাতালে, পরে ওখানেও সিট পাওয়া যায় না, পরে আসলাম এই হাসপাতালে আসলে আর কি। হাম হয়েছে, হাম থেকে আপনার নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয় নাই। একই অবস্থা শ্যামলীর শিশু হাসপাতালে। হামের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন শিশুরা। জ্বরের সাথে ঠান্ডা কাশিটা আছে, এটা আছে। আর এখন তো বর্তমানে হামের সংখ্যাটা বেশি, অতিরিক্ত হাম। মিলে পিপলস হসপিটাল থেকে রিফারেন্স করে এখানে পাঠানো হয়েছে। এখন চিকিৎসাধীন আছে। জ্বরের সাথে ফেজে দাগগুলো হয়েছে, হওয়ার পর ঠান্ডি আর কাশিরে প্রস্তুত হয়ে গেছে। জ্বর, র্যাশ, কাশি, ডায়রিয়া সহ বেশ কিছু উপসর্গ একই হওয়ায় চিকিৎসা নিতে জটিলতায় পড়ছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন গায়ে তীব্র ব্যথা, প্রেশার কমে যাওয়া সহ ডেঙ্গুর জটিলতা তৈরি হয় জ্বরের 3 দিন পর। এই সময় শিশুদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ তাদের। হামের মধ্যে দেখা যাচ্ছে যে চোখ কনজাংটিভাইটিস হচ্ছে, চোখ উঠছে, ডেঙ্গুতে কিন্তু উঠে না। জ্বর দুইটাতেই জ্বর কমন, দুইটাতেই র্যাশ হয়, কিন্তু হামের মিজলসের র্যাশটা হয় ব্যাপক আকারে আর ডেঙ্গুর র্যাশটা হয় সীমিত আকারে। ডেঙ্গুতে দেখা যাবে যে হাত পা প্রচণ্ড ব্যথা করছে, হামে দেখা যাবে যে সেটার কোনো নাই। হামের মধ্যে দেখা যায় যে চোখের এটা প্রকট হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে ওটা না। হামের ব্যাপারে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ বেশি বাড়ছে, ডেঙ্গুতে সেটা না। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর 15 মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 95,000-এর বেশি শিশু। হাম থেকে সুস্থ হওয়া শিশুরাও আসছেন ফুসফুসের জটিলতা নিয়ে, যাদের অধিকাংশই ছিলেন হামজনিত নিউমোনিয়া আক্রান্ত। হামের যে নিউমোনিয়াটা কিন্তু অনেক খারাপ নিউমোনিয়া, নেক্রোটাইজিং নিউমোনিয়া বলে। এটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, এয়ারডেস ডেভেলপ করে, লাং সাদা হয়ে যায়। এগুলির ট্রিটমেন্টে ভালো হতে দীর্ঘ সময় লাগে এবং কিছু কিছু যেগুলো মারাও যায়। আর যেগুলি ভালো হয় সেগুলো দেখি পরবর্তীতে শ্বাসকষ্ট দীর্ঘদিন থাকতেছে, বাড়িতে যাওয়ার পরেও আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েক্টেসিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। হামে আক্রান্ত শিশুদের কয়েক বছর পরেও নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন শিক্ষার্থীরা আজ কি দাবি জানাচ্ছেন? উজ্জ্বল, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়কের যে ঢাকামুখী লেন এবং 2টি লেনে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন, তবে একটি লেন একেবারে পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা যদি একটু দেখাই, শিক্ষার্থীরা আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা কিন্তু নানামুখী স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের এক দফার কথাই বলছেন যে শিক্ষামন্ত্রীর যে ব্যর্থতার দায় স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে। কারণ শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষামন্ত্রী বিগত সরকার গঠন করার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার মান উন্নয়ন, সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার না করেই কিন্তু তিনি পরীক্ষার যে প্রশ্ন সেটিকে কঠিন করেছেন। ফিজিক্সের প্রশ্নপত্রে ভুল ছিল এবং বন্যার্তদের এলাকায় বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হচ্ছে সেটার কারণে কিন্তু পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছিল। সে কারণে কিন্তু তারা
সেই স্থগিতের কথা বলা হয়েছিল, কিন্তু সে দাবি কিন্তু শিক্ষামন্ত্রী মানেননি, সে না মেনে পরীক্ষাগুলি কন্টিনিউ করেছেন। সেসব কারণে কিন্তু তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ পরবর্তী সময়ে যোগ্য ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সেটিকে ঢেলে সাজানোর দাবি কিন্তু শিক্ষার্থীরা করছেন। আজকে আপনারা যদি দেখাচ্ছি আপনাদেরকে যে শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে একটি দীর্ঘ লাইনের কিন্তু সৃষ্টি করেছেন, যদিও তাদেরকে তাদের যে বিক্ষোভ থেকে সরিয়ে তাদের এখান থেকে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন ক্ষমতাসীন দলের তারা কিন্তু চেষ্টা করছেন সড়ক থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু তারা কিন্তু সরছেন না। আমি একটু যদি দেখাই যে এখানে কি পরিমাণে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা এক পাশে রয়েছি, কয়েক কিলোমিটার যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার কারণে এখানে একটা সমস্যার মধ্যে পড়েছেন। এখন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যদি আমরা একটু দেখাই, তারা শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা নানা রকমের কথা কিন্তু তারা এখানে বলছেন। তারা বলছেন কোন রকমের কালক্ষেপণ ছাড়াই যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার ব্যবস্থা নেয়, সে দাবি কিন্তু তারা জানাচ্ছেন। উজ্জ্বল, আরেকটা বিষয় একটু জানিয়ে রাখছি, এই তাদের এই সড়ক অবরোধের কারণে কিন্তু যেমনটি ভাবে দূরপাল্লার যাত্রী যারা তারা সমস্যার মধ্যে পড়েছেন, পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে কিন্তু এখানে যে বয়স্ক নারী শিশু যারা আসলে অসুস্থ রয়েছেন, তারা বিভিন্ন এই আশেপাশে কিন্তু একাধিক হসপিটাল রয়েছে, তারাও কিন্তু এই হসপিটালের দিকে যেতে পারছেন না। মোটামুটি একটা ভালো রকমের প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু তারা পড়েছেন। আমরা যদি একটু দেখাই, শিক্ষার্থীরা নানামুখী স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু সড়কে বসে পড়েছেন। তারা বলছেন তাদের এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কিন্তু তারা আসলে কোনো রকম কথা মানবেন না, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। আমরা একটু দেখাতে চাই যে অনেকে কিন্তু হেঁটে আসলে তাদের গন্তব্যে রওনা করেছেন এবং তারা কিন্তু বলছেন যে সাধারণ পথচারী যারা রয়েছেন তারা বলছেন এই আন্দোলনের কারণে, বিক্ষোভের কারণে বিগত কয়েকদিন ধরে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটি তারা আসলে নিতে পারছেন না। সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন সড়কটি ব্যবহারকারীরা এবং পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আসলে ঘরে ফিরবেন না। এই ছিল আমার কাছে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের বিক্ষোভের খবর নিয়ে সবশেষ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে আগুনে পড়ল অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউন। ভোর 4টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। সিদ্ধিরগঞ্জের আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। টোটাল 11টা ইউনিট আগুনে আসে, বাট আমরা 9টা ইউনিটে আমরা কাজ করেছি আর 2টা ইউনিটে আমাদের স্ট্যান্ড বাই আছে, তার কাজ করা লাগে নাই। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আর আগুন লাগার কারণের কথা বলছেন, আমরা যেহেতু এখনো কাজ করছি, আমাদের কাজ শেষ হলে আমরা আসলে এ ব্যাপারে কারণ নিয়ে কাজ করব, ক্ষয়ক্ষতির পরিমাণ এটা নিয়ে কাজ করব। এদিকে রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, মঙ্গলবার দিবাগত রাত 1টায় এই ঘটনা ঘটে। এই সময় দ্রুত আহতদের স্থানীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে আহতদের দেখতে সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের 15% পর্যন্ত দগ্ধ হয়েছেন। দুই হাত অনেক পুড়ছে আর মানে জায়গায় জায়গায় অনেক জায়গায় পড়ছে, যেমন কান, নাক, গাল। সব রোগীগুলোকে আমরা নর্মাল অন্যান্য বার্নের অন্যান্য চিকিৎসার পাশাপাশি হাইপারবারিক থেরাপি দিব। এর মধ্যে 50% বার্নের যে রোগীটা এবং বেশ কয়েকটা রোগী
আছে যারা শ্বাসনালী বেশি পড়ছে, অবশ্যই তাদের কন্ডিশন একটু ক্রিটিক্যাল। পরিপূর্ণভাবেই ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তাররা তো দেখতে পারতেছেন সবাই আছে, রাত্র থেকে ডাক্তাররা সেবা দিচ্ছে, যা দেখলাম সবাই মানে কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। এখনও এদের আত্মীয় স্বজনে অনেকে খোঁজ পায় নাই। সহায়তা তো আমরা ডাক্তার সাহেবরা করতেছি, এরপর যদি চিকিৎসাতে আরও কোনো সহায়তা লাগে সব আমরা করবো। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশের অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ, 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এই অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকারও। আরও জানাচ্ছেন হাজিরা শিবলী। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঠ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায় শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পড়ে মাল আসলো তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন? এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এইভাবে সে টেস্ট করে রিপোর্ট নিয়ে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা কত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটার যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ইরান পুনরায় আলোচনা শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন হামলায় সমঝোতা ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনকে নতুন করে সমঝোতার জন্য আর কোনো প্রস্তাব দেবে না তেহরান। বিস্তারিত প্রতিবেদনে।
কোনোভাবেই থামছে না ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পিছপা হচ্ছে না কোনো দেশই। এরই মধ্যে ইরানের সব বন্দরে ফের নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে মঙ্গলবার রাত থেকে এটি কার্যকর হয়েছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপের পর টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সিরিক, পূর্ব হরমুজগান, বামপুর, চাবাহার, বন্দর আব্বাস, আহবাজ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এমনকি পশ্চিম ইরানের 3টি মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বোতলজাত পানির কারখানাও। অবশ্য ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এদিকে ইরানের জাহাজ ব্যবসার সঙ্গে যুক্ত অর্ধশত ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। পাশাপাশি কুয়েতে মার্কিন সামরিক সরবরাহ কেন্দ্র ড্রোন হামলায় পুড়িয়ে দেওয়ারও দাবি করেছে IRGC। অন্যদিকে ইরানি ড্রোন হামলা প্রতিহতে দাবি করেছে কুয়েত। উদ্ভূত এই পরিস্থিতিতে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে আহ্বান জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে IRGC। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সেনা সদস্য সহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২৫০ শতাধিক। এদিকে ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এমনকি যতক্ষণ চাইবেন ততক্ষণ পর্যন্ত এই হামলা চলতে থাকবে বলেও তীর্যক মন্তব্য করেন ট্রাম্প। They'll continue until I say it's enough, but we're going to hit them very hard tonight. We're going to hit them very hard tomorrow night. We're going to hit them very hard the night after. And then next week it gets really bad for them because next week comes the power plants. Next week comes the bridges. We're going to knock out all their power plants. We're going to knock out all their bridges unless they get to the table and negotiate. এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মার্কিন হামলায় সমঝোতা ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনকে নতুন করে আলোচনার জন্য আর কোনো প্রস্তাব দেবে না তেহরান। তবে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের তেল ও গ্যাস রপ্তানির পথগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে IRGC। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। আর এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।